অন্তস্থ হৃদয়ের তৃষ্ণা, লেখিকা শ্রাবণী ইয়াসমিন, পর্ব ২০। ডেভিড এক হাতে সিগারেট নিজের ঠোঁটে চেপে ধরে রেখে নাক মুখ দিয়ে ধোঁয়া বের করছে। তার হাতে একটি নীল রঙের ডেড স্টকার বিচ্ছুর ট্যাটু, যা দেখে আনায়ের পিলে চমকে গিয়েছে। কারণ এই ট্যাটুওয়ালা হাত তার কাছে ভীষণ পরিচিত। ভীষণ। তবে এই নামটা তার কাছে মোটেও পরিচিত নয়। আনায়ের বয়স তখন মাত্র ৭। সেই দিনের কথা এখনো স্পষ্ট মনে পড়ে তার। বর্ষার বিকেল, আকাশজোড়া ঘন মেঘ, একটানা ঝরে চলা বৃষ্টি, চারপাশে ভিজে মাটির গন্ধ ছড়িয়ে আছে। সেদিন মামা বাড়িতে এসেছিল মা বাবার সাথে। দুপুরের পর বাবাকে অফিসের জন্য বেরোতে হয়েছিল। মা আর মামি গিয়েছিলেন বাহিরে হাঁটতে। মামা তো তখন অন্য শহরে। বড় বাড়িটা নির্জন পড়েছিল, শুধু সে আর তার নানু আপা। বৃষ্টি পড়ছিল ঝমঝম করে, জানালার কাছ বেয়ে পানি গড়িয়ে আসছিল। নানু আপার পাশে শুয়ে চোখ দুটো আধো ঘুমে ঢুলছিল আনায়ার। নিরাপত্তায় আলতো আবেশে অচেতন হয়ে যাচ্ছিল সে। হঠাৎই ঠান্ডা কিছুর স্পর্শে তার শরীর কেঁপে উঠল। চোখ খুলতেই বুক ধক করে উঠল। নিজের উরুর ওপর রাখা আছে এক বড় হাত, ও শক্ত শিরা উড়া সেই হাতের কবজির ওপরের দিকে, আর হাতের গোড়ালির নিচে ফুটে আছে নীল রঙের এক বিচ্ছুর ট্যাটু। আধো অন্ধকারেও ট্যাটুর পাকানো রেখাগুলো যেন জ্বলজ্বল করছে। আনায়ের নিঃশ্বাস আটকে এলো, তার ছোট্ট বুক দ্রুত ওঠানামা করছে। ভয় পাচ্ছিল, তবু চোখ সরাতে পারছিল না। অদ্ভুত এক আকর্ষণ যেন বেঁধে ফেলেছিল তাকে। ধীরে ধীরে মুখ তুলে তাকাতেই ঘরের আধো অন্ধকারে সেই যুবকের মুখ স্পষ্ট হলো। তীক্ষ্ণ চোখ, হালকা দাড়িতে ঢাকা চোয়াল, ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। সেই দৃষ্টি মিলতেই তার সমস্ত ভয় কেমন করে যেন মিলিয়ে গেল। কারণ সেই মানুষটা আর কেউ নয়, তার মামার বড় ছেলে রাফায়েল। আনায়া কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু শব্দ বের হবার আগেই রাফায়েলের শক্ত হাত এসে তার ছোট্ট মুখটা চেপে ধরল। অপ্রত্যাশিত চাপায় আনায়ার গাল ব্যথায় জ্বালা করে উঠল। চোখ ছলছল করে উঠল ভয়ে। কোনো কিছু বুঝে ওঠার আগে সে অনুভব করলো তার ছোট্ট শরীরটা বিছানা থেকে তুলে নেওয়া হয়েছে। রাফায়েলের বাহুর শক্ত গ্রাসে বন্দি করে সে অসহায় পুতুলের মতো ঝুলে রইল। করিডোরের অন্ধকার পেরিয়ে রাফায়েল এগিয়ে গেল নিজের ঘরের দিকে। দরজা ঠেলে ভেতরে ঢুকে এক ঝটকায় সেটি বন্ধ করে দিল। ঘরটা মুহূর্তে আরো গুমট নিঃশব্দ হয়ে উঠল। রাফায়েল তাকে নিজের উরুর ওপর বসিয়ে দিল। তারপর পকেট থেকে একটা চকলেট বের করে আনায়ের ছোট্ট হাতের মুঠোয় গুজে দিল। চকলেটের মোড়ক খুলতেই তার চোখ এক নিমিষে ঝলমল করে উঠল। ভয় ভুলে গিয়ে শিশুসুলভ আনন্দে চকলেটটা মুখে ভরে নিল সে। কিন্তু সেই মুহূর্তে রাফায়েলের দৃষ্টি ছিল সম্পূর্ণ ভিন্ন। তার চোখে ফুটে উঠেছিল অদ্ভুত এক তীব্রতা। আনায়া নির্ভাবনায় মিষ্টির স্বাদে মগ্ন, কিন্তু রাফায়েলের শক্ত হাত ধীরে ধীরে তার শরীরের ওপর চেপে বসতে লাগলো। আনায়ার ছোট্ট কোমল দেহের বিভিন্ন জায়গাগুলোতে জোরে চাপ প্রয়োগ করতে লাগলো। আনায়া প্রথমে কিছুই বুঝতে পারল না, কিন্তু হঠাৎ অস্বস্তি টের পেয়ে থমকে গেল। সে কোল থেকে নামার জন্য ছটফট করতে লাগলো। তবে রাফায়েল তাকে শক্ত হাতে ধরে রেখেছে, যা থেকে তার মতো বাচ্চা কখনো বের হতে পারবে না। এক পর্যায়ে রাফায়েলের মনে নিকৃষ্টতম বাসনা জাগলো। সে আনায়ের দুই হাত মুখ শক্ত করে বেঁধে একটা সিগারেট জ্বালিয়ে নেয়। তার বাসনা সেই জ্বলন্ত সিগারেট সে আনায়ের কাছে এসে তার দুই পা ফাঁক করে তার স্পর্শকাতর জায়গায় লাগানো। সে দেখতে চায় একটা নরম স্পর্শকাতর জায়গায় জ্বলন্ত সিগারেটটা চেপে ধরলে একটা মেয়ে কতটা ছটফট করতে পারে। তবে তার কার্য সাধন করার আগে আনায়া ভয়ে প্রাণপণে চিৎকার করে কেঁদে ফেলে। তার চিৎকারটা কেউ শুনতে পেত না, যদি না তাকে খোঁজার জন্য তার নানু আপা এই রুমের দিকে আসতো। তিনি ঘুম থেকে উঠেই পাশে আনায়াকে না দেখতে পেয়ে খুঁজতে বেরিয়েছেন। আর এমন সময় রাফায়েলের ঘর থেকে গোঙানির শব্দ তার কানে যায়। সে গিয়ে দরজায় শব্দ করে ধাক্কা দিয়ে রাফায়েলকে দরজা খুলতে বলেন। দরজার বাহিরে কারো কণ্ঠ পেয়ে রাফায়েলের চোখে উদ্বিগ্নতার ছায়া নেমে আসে। সে কি করবে বুঝতে না পেরে আনায়ার পাও শক্ত করে বেঁধে তার ওয়াশরুমের ভেতরে অর্ধেক পানি ভর্তি বালতির ভেতর আনায়াকে চাপ প্রয়োগ করে ঢুকিয়ে বালতির মুখ ঢাকনা দিয়ে বন্ধ করে রাখে। সেদিন আনায়া ভয়ে নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিল। সে জানে না এরপর কি হয়েছিল। তবে যখন তার চোখ খোলে, সে নিজেকে তার মামা রুমের বিছানায় আবিষ্কার করে। তার পাশে তার মা বসে কান্নাকাটি করছিল। তবে রাফায়েলকে সে সেদিন আর দেখেনি। এরপর থেকে সে কখনো রাফায়েলের সামনে যেত না, তার থেকে দূরত্ব বজায় রাখত। তবে ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই ঘৃণিত ব্যক্তিটার সামনে আবারও পড়তে হলো। তবে জেভিয়ার চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস ফেলছে। রাগ তার শরীর জুড়ে ছড়িয়ে আছে।
তার হৃদস্পন্দন বাড়ছে, মৃদু কম্পন হাতের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। অ্যালেক্স ধীরে ধীরে তার হাতের ব্যান্ডেজ ঠিক করছে, কিন্তু স্পর্শেই তার শক্ত হাতে আঘাতের আভাস। কয়েক মিনিট আগে যে ঝড় বয়ে গিয়েছিল তার উত্তেজনা এখনো পুরোপুরি নিভে যায়নি। চারপাশ নীরব, বাতাস ঠান্ডা, কিন্তু জেভিয়ারের ভেতরে আগুন জ্বলে যাচ্ছে। পরদিনও কোথাও আনায়ার খোঁজ না পেয়ে জেভিয়ার অ্যালেক্সকে বলে, রাস্তার সব সিসিটিভি চেক কর, যেসব ক্যামেরা আছে সব হ্যাক করে দেখ। অ্যালেক্স জানে তার কি করতে হবে। কম্পিউটারের সামনে অ্যালেক্স স্ক্রিনে একে একে ক্যামেরার ফিড চালাচ্ছে। প্রতিটি ফ্রেম জেভিয়ারের চোখে খেয়াল করা হচ্ছে। হঠাৎ অ্যালেক্স থমকে যায়। স্ক্রিনে দেখা যাচ্ছে আনা এক অচেনা গাড়িতে উঠছে। ভাবিকে কারো গাড়িতে উঠতে দেখা গিয়েছে বিকেলের দিকে। জেভিয়ারের চোখ খুলে ফ্রেমের দিকে তাকালো। রাগ, উদ্বেগ আর ভেতরে শীতল পরিকল্পনার মিলন সবে একসঙ্গে তার ভেতরে জেগে উঠছে। জেভিয়ার লম্বা এক নিঃশ্বাস নিল। ঠিক তখনই জেভিয়ারের ফোন বেজে উঠল। ওপাশ থেকে ভেসে এলো কারো উদ্বেগ কণ্ঠ। স্যার, মেয়েটা ডেভিড মার্সেলের কাছে স্বইচ্ছায় চলে গিয়েছে। কেন গিয়েছে তা জানি না। জেভিয়ারের চোখ ধীরে ধীরে বন্ধ হলো। এক মুহূর্তে মনে হলো রাগ তার শরীরে ছড়িয়ে পড়ছে, কপালে রগ ফুলে উঠেছে। হাতের মুষ্টি আরো শক্ত করলো, কিন্তু সে নিজেকে থামাতে যাচ্ছে। তার সাথে এই কথায় কথায় হুটহাট রেগে যাওয়াটা যায় না। সে তো ঠান্ডা মাথার প্লেয়ার, তবে আজকাল কেন এত মাথা গরম হয় সে বোঝে না। কথা বলতে বলতে রাগ তার ভেতরে ধীরে ধীরে জেগে উঠল। সে বুঝতে পারল নিজের ভেতরে রাগ আর তার নিয়ন্ত্রণে নেই। শীতল হিসেবে জেভিয়ারের ভেতরে হঠাৎ অদ্ভুত এক আগুন জ্বলে উঠল। জেভিয়ার ফোন রেখেছে, নিজের রাগ ধরে রাখতে পারছে না। কণ্ঠ আর কথায় নিয়ন্ত্রণ নেই, চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে অফিসের কাচের ডেস্কের দিকে হাত ছুঁড়ে মারে। মোটা কাচ ভাঙেনি, তবে কিছুটা ফাটল ধরেছে। পাঞ্চের আঘাতে জেভিয়ারের হাতের চামড়া ফেটে যায়। লাল রক্ত বেরিয়ে আসে। ব্যথা, আর কিছু মনে হয় না। রাগ এতটাই তীব্র যে কিছুই তার মনকে থামাতে পারছে না। কিছুক্ষণ রাগে দম বন্ধ করে দাঁড়ায়। কাঁচ ভাঙার শব্দে নিঃশ্বাস থেমে যায়। চোখে রক্ত জমে উঠছে। অ্যালেক্স চেয়েও কিছু বলতে পারছে না। জেভিয়ারের রাগ সম্পর্কে অ্যালেক্স অবগত রয়েছে। জেভিয়ার সাধারণত ঠান্ডা মাথার খেলোয়াড়। রেগে গিয়ে সে কোনো কাজ করে না, তবে সামান্য একটা মেয়ের জন্য এত উতলা হচ্ছে জেভিয়ার, এটা তার হজম হচ্ছে না। তবুও হাতে রক্ত ঝরতে দেখে অ্যালেক্স ছুটে গিয়ে জেভিয়ারের হাত আঁকড়ে ধরে এবং ব্যান্ডেজ করে দিতে থাকে জোর করে। জেভিয়ারও আর কোনো কথা বলে না। পরিবেশ চুপচাপ হয়ে যাওয়ায় আগাম কোনো ঝড়ের লক্ষণ। আমার লাভ বার্ডের এত সাহস হয়ে গেল যে আমাকে না জানিয়েই ডেভিডের কাছে চলে গেল। ডানা ঝাপটাতে শিখে গিয়েছে, ডানা ছেটে দিতে হবে। জেভিয়ার অত্যন্ত শীতল কণ্ঠে বলল। অ্যালেক্স কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে নিচু কণ্ঠে বলে, ভাই, ভাবির কোনো দোষ নেই। ভাবিকে ভুল বোঝানো হয়েছে। আপনি ভুল বুঝছেন। জেভিয়ার বাঁকা হেসে চাপা কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলে, আমার লাভবাট আমাকে নিয়ে ভুল বুঝবে কেন? এর জন্য অবশ্যই ওকে এবার স্পেশাল পানিশমেন্ট নিতে হবে। আর যারা যারা এর পেছনে আছে ওদের বুক চিরে হৃৎপিণ্ডটা আমার লাভবার্ডের পায়ের তলায় না রাখলে আমার শান্তি হবে না। কেমন আছো ডার্লিং? ডেভিড রহস্যময় হেসে আনায়ের উদ্দেশ্যে বলল। আনায়া চমকে ডেভিডের দিকে তাকায়। ডেভিডের চেহারা আগের চেহারার সাথে খুব কমই মিল আছে। হাতের ট্যাটুটা না দেখলে আনায়া হয়তো চিনতে পারতো না যে এটাই তার সেই ভাই। আনায়াকে কোনো কথাই বলতে না দেখে ডেভিড ফিচেল হেসে বলে, জানেমান, এখন অন্তত এটা বলো না যে তুমি আমাকে চিনতে পারছো না। আনায়া কিছুক্ষণ থম মেরে তাকিয়ে থেকে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, রাফায়েল ভাই। ডেভিড শব্দ করে হেসে বলে, ইউ আর রিয়েলি ফাকিং সো কিউট স্টিল নাও। যতটা দেখেছিলাম তার চেয়ে অধিকতর বেশি সুন্দর তুমি। এই সৌন্দর্য এখন আমার অধীনে বন্দী হলো। গাড়ি হঠাৎ গর্জন তুলে সামনে এগিয়ে গেল। কাচ ঘেরা ভেতরটা নিস্তব্ধ, শুধু ইঞ্জিনের ঘর ঘর আওয়াজ আর টায়ারের ঘর্ষণে কানে ঝাঁঝা শব্দ উঠছে। আনায় জানালার পাশে ঠেস দিয়ে বসে আছে। তার শরীর নিস্তেজ, চোখ ভেজা। নীরবে গড়িয়ে পড়া অশ্রু গাল বেয়ে নেমে যাচ্ছে। ঠোঁট দুটো কাঁপছে, বুক ভারী হয়ে আসছে। ভাঙা কণ্ঠে সে ফিসফিস করে বলল, কেন এলেন আমার জীবনে আবার? আর কি নষ্ট করতে বাকি রেখেছেন? ডেভিড ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো তার দিকে। ঠোঁটের কোণে সেই ভয়ঙ্কর খোলামেলা হাসি। তারপর হঠাৎ হো হো করে উচ্চস্বরে হেসে উঠল। গাড়ির ভেতরটা যেন তার হাসিতে কেঁপে উঠল। সে কণ্ঠ টেনে বলল, ওহ ডার্লিং, এখনো তো কিছুই শুরু করিনি আমি। আনার বুকের ভেতর ঢিপ ঢিপ করতে লাগলো।
সে জানে এই মানুষটার প্রতিটি শব্দ বিষ। ডেভিড সিগারেটটা ঠোঁটে চেপে ধরল, ধোঁয়া ছাড়লো ধীর গতিতে। তারপর আসনে হেলান দিয়ে ঠান্ডা গলায় বলল, তুমি জানোই না তোমার জন্য আমি কতটা পাগল হয়েছি, কত দেশ ঘুরেছি, কত রক্ত ঝরিয়েছি তোমায় খুঁজতে। আমি এখন রাশিয়ার অন্যতম বড় গ্যাংস্টার, আর এই সাম্রাজ্যের রানী হবে তুমি, শুধু তুমি। গাড়ি গতি বাড়িয়ে শস্য করে অন্ধকার রাস্তা কেটে এগোতে লাগলো। আনার চোখ বেয়ে আবারও টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। ভেতরে এক অদৃশ্য দম বন্ধ করা শীতলতা জমে উঠল, যেন অন্ধকার ভবিষ্যৎ তাকে গিলে খেতে চাইছে। গাড়ির ভেতর ধোঁয়া আর অশ্রুর মিশ্র গন্ধ। ডেভিড ঠোঁটে সিগারেট চেপে ধরেছে, ঠান্ডা চোখে আনায়াকে দেখছে। গাড়ির ইঞ্জিনে শস্য শব্দ তুলে অন্ধকার রাস্তা চিরে এগোচ্ছে। হঠাৎ সামনের সিটে বসা ডেভিডের অ্যাসিস্ট্যান্ট পেছনে ঘুরে একটা ফোন এগিয়ে দিল। স্যার, আপনার সাথে কথা বলতে চাইছে। ডেভিড ভ্রুকুসকে ফোনটা কানে তুলল। ওপাশ থেকে গভীর হিমশীতল এক কণ্ঠ ভেসে এলো, আম কামিং ভেরি সুন, ডেভিড মার্শার। আই কান্ট ওয়েট টু প্লে উইথ ইউর হার্ট।